কমান্ডার বললেন যে গার্দিজের সেনা ছাউনিতে ফায়াজ খান নামে আমাদের এক লোক আছেন, ঠিক তাকেই একটা খবর তোমাকে পৌঁছতে হবে এবং জবাবও নিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখতে হবে বিগত 2 মাস ধরে তার কোনো সন্ধানই মিলছে না। গার্দিজের কাছাকাছি ক্যাম্পের 2জন কমান্ডারকে অবশ্য এই ব্যাপারে আমরা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তারা সফল হতে পারেনি। অতএব বিষয়টি গুরুত্ব নিশ্চয়ই অনুভব করতে পারছো। বুঝতে পারছি না মেজর ফায়াজ বেঁচে আছে নাকি শত্রুর হাতে বন্দী হয়ে গেলেন। সেই জন্য এই সেনা ছাউনিতে অনুসন্ধান চালাবার আগে সবকিছুই তোমাকে ভালো করে খতিয়ে দেখতে হবে। গার্দিশ শহরে আমাদের কয়েকজন বন্ধু আছেন, এই ব্যাপারে তাদের সহযোগিতা নিতে হবে। আর গার্দিশ শহরের বাইরে আমাদের মুজাহিদদের একটি মার্কাজ আছে, যার নাম হলো হায়দার মার্কাজ। হ্যাঁ, ওই মার্কাজ পর্যন্ত তোমার সাথে যাবে 5 জন মুজাহিদ। তোমার অস্ত্র কিন্তু সেখানেই রেখে যাবে। অবশ্য তোমার মিশন সম্পর্কে ওখানকার কাউকে কিছু বলবে না। দেয়ালেরও কান আছে। গোয়েন্দাদের চোখে ধুলো দিয়েই কাজটা সারতে হবে। মনে রাখতে হবে তোমার মিশন সম্পর্কে দুশমনরা কোনো কিছু জানতে পারলে শহরে ঢোকার সাথে সাথেই তোমাকে গ্রেফতার করবে এবং তোমার জন্য তখনই মারাত্মক সমস্যার সৃষ্টি হবে। তোমাকে শহরে ঢুকতে হবে একেবারে একাকী, না হলে দুশমনদের চোখ এড়ানো সম্ভব হবে না। গার্দিশ হচ্ছে এই মার্কাজ থেকে 6 দিনের দূরত্ব। সেখানে 50,000 লোক বসবাস করে। এটা আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের রাজধানী ও সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এটি। এই মার্কাজ থেকে যে রাস্তা গার্দিজে গিয়ে পৌঁছেছে তা অত্যন্ত বিপদ সংকুল। রাস্তার 2 পাশে জঙ্গল, বিরাট বিরাট পাহাড় এবং গভীর খাল। কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো দুশমনদের হামলা। দিনের বেলায় যাওয়া আসাটা খুবই ঝুঁকিপূর্ণ। দুশমনদের চোখ এড়ানো অসম্ভব। যে কোনো মুহূর্তে বোমারু বিমানের হামলা হতে পারে। কিন্তু আলী, যার বিগত 5টি বছর কেটেছে অত্যন্ত বিপদ সংকুল রাস্তায় রাস্তায়, জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে এবং শত্রুর বোমারু বিমানের হামলায় হামলায়, তার কাছে এসব বিপত্তি কোনো ব্যাপারই না। গার্দিজে যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখলো আলী। আলী এবং তার সঙ্গী মুজাহিদরা অস্ত্র শস্ত্র ছাড়াও কয়েকদিনের খাবার এবং প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্গে নিয়ে নিল। অভিযানে বের হওয়া আজ 2য় দিন। একটি পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছলো তারা। একটানা পরিশ্রমের পর একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে না নিতেই পাহাড়ের অন্য প্রান্ত থেকে ভেসে আসতে লাগলো গড়গড় আওয়াজ। ফিরে তাকাতেই দেখতে পেল অসংখ্য ট্যাঙ্ক এবং কামানবাহী বিরাট বিরাট যুদ্ধযানে ঘেরাও হয়ে আছে গ্রামগুলো। অধিকাংশ ঘরবাড়ি বোমার আঘাতে বিধ্বস্ত। কিছু কিছু ঘর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। বুঝতে কষ্ট হচ্ছিল না যে দুশমনরা আজই এই ধ্বংসাকাণ্ড চালিয়েছে। না জানি কত মাসুম এবং নিষ্পাপ নিরপরাধ মানুষ শহীদ হয়ে গেছে। আলীর মনে পড়ল একদা তাদের গ্রামগুলো একইভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। সে রাগে দুঃখে হতভাগ এবং প্রতিশোধ নেবার জন্য শপথদীপ্ত হয়ে উঠল। সে তার সঙ্গী মুজাহিদদের বলল, যদি আমার কাছে হাতিয়ার থাকতো তাহলে রুশ হায়নাদের দেখিয়ে ছাড়তাম। উত্তরে তার সাথীরা বলল, আমরা তো যাচ্ছি আরো গুরুত্বপূর্ণ এক অভিযানে, যে কারণে উত্তেজিত না হয়ে অন্য কোনো পথে এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার। কিন্তু রুশ সৈন্যদের দেখেই আলীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তার চোখে ভাসছে ছোট বোন সায়েমার রক্তাক্ত দেহ, চোখে ভাসছে মায়ের এবং ফুপুর শাহাদাতের মুখচ্ছবি। ক্ষোভের প্রচন্ডতায় আলী এখন অন্য মানুষ। সাথীদের পরামর্শ সে মানতে পারল না। দৃঢ়তার সাথে বলে উঠল, বদলা না নিয়ে আমি এক পাও সামনে এগোবো না। 5 একজন মুজাহিদ বলে উঠলেন, আমাদের কাছে তো মোকাবেলা করার মতো হাতিয়ার নেই, সুতরাং এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? মুস্কি হেসে আলী বলল, দোস্ত, সূর্য ডুবো ডুবো আধার নেমে এলো বলে আমি হাতিয়ার ছাড়াই শত্রুদের ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ফেলেছি। অন্য একজন মুজাহিদ বলে বসলেন, কিন্তু কিভাবে? আলী বলল, এখান থেকে খুব বেশি দূর হবে না।
আসার পথে দেখে এসেছি শত্রুদের দুটো গাড়ি উল্টে পড়ে আছে। যতদূর সম্ভব তাড়াতাড়ি সেখানে আমাদের 3 জন সাথী যাবে এবং টায়ার খুলে নিয়ে আসবে, আর আমাদের জন্য এখানেই অপেক্ষা করবে। আমি 2 জন সাথীকে অবশ্য সঙ্গ করে নিয়ে অন্য কাজে যাচ্ছি। কেবলমাত্র টায়ার দিয়ে কিভাবে শত্রুদের ধ্বংস করা সম্ভব মুজাহিদরা বুঝতে পারছিল না, অথচ শত্রুদের কাছে রয়েছে ট্যাঙ্ক আর কামানবাহী যুদ্ধযান। তবুও আলীর কথা অমান্য করলো না তারা এবং টায়ার আনার জন্য রওনা করলো। আলী আগেই 2 জন সাথীকে নিয়ে নিকটবর্তী একটি গ্রামে চলে গিয়েছেন, যেখানে আছে বেশ কিছু পরিবার পরিজন যারা এখনো রয়ে গিয়েছে, পাকিস্তানে হিজরত করেনি। আলী গায়ের এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, আপনাদের এখানে দোকান আছে না? কোন দিকে একটু বলবেন প্লিজ? বৃদ্ধ জবাব দিলেন, এখানে তো কোনো দোকান নেই, আর লোকজনও তেমন একটা নেই এখন। আলী প্রশ্ন করলো, লোকজন নেই কেন, কোথায় গেছে? বৃদ্ধ বললেন, তুমি যদি এ দেশেরই লোক হয়ে থাকো তাহলে তো নিশ্চয় জানো কোথায় যেতে পারে তারা। আমরা কেবল কয়েকজন বুড়োই এখানে পড়ে আছি, কদিন পরে আমরাও চলে যাব। আলী বলল, একটু খুলেই বলেন লোকজন চলে গেল কেন? বৃদ্ধ বললেন, পাহাড়ের ওপারে যে গ্রামটা, ওই গ্রামটাতেই আজ অত্যাচার চালানো হয়েছে। বোমারু বিমান থেকে প্রথমে ফেলা হয়েছে বোমা, তারপরে ট্যাঙ্ক দিয়ে পুরো গ্রাম ঘেরাও করে চালানো হয়েছে গুলি। মাত্র কয়েকজনই বেঁচে ছিল, তারা আমাদের গ্রামে এসেছিল কোন রকমে। তাদের কাছ থেকে অত্যাচারের করুণ কাহিনী শুনে আমাদের গায়ের লোকেরাও চলে গেছে। হায়, কি পরিমাণ যে পুরুষ মহিলা বাচ্চা বৃদ্ধ শহীদ হয়ে গেছে তার কোনো হিসেব নেই। আলী বৃদ্ধকে বলল, আমরা মুজাহিদ, একটা বিশেষ অভিযানে আমরা এখানে এসেছি। আমাদের কিছু পুরনো কাপড় চোপড় আর কিছু মেটে তেলের খুব দরকার। বৃদ্ধ উঠলেন, এ ঘর ও ঘর গেলেন, কিছু পুরনো কাপড় চোপড় এবং মেটে তেল যা পেলেন নিয়ে এলেন। দেখে আলী বলল, এতেই চলবে। পাহাড়ে যখন পৌঁছালো তখন সূর্য ডুবে গেছে, তা 1 ঘন্টার মতো তো হবেই, কিন্তু অন্য সাথীরা এখন পর্যন্ত ফিরে আসেনি। চূড়ায় পৌঁছে আলী পাহাড়ের বিপরীত দিকে তাকিয়ে দেখে সামরিক যুদ্ধযান এবং ট্যাঙ্কের বহর ওই পাহাড়ের দিকেই দাঁড়িয়ে আছে। পাশে তাঁবুও ফেলা হয়েছে এবং সম্ভবত তাঁবুর মধ্যে রুশ সৈন্যরাই বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে টায়ার নিয়ে ফিরে এলো সাথীরা। আলীর সাথী মুজাহিদরা বুঝতে পারছিল না যে টায়ার শেষ পর্যন্ত কোন কাজে লাগবে। আলী পুরনো কাপড়গুলো টায়ারে পেঁচাতে লাগলো এবং কাপড়ের উপরে ভালোভাবে মেটে তেল লাগাতে লাগলো। পেঁচানো কাপড়গুলো ভিজে গেল একেবারে। আলী অন্য মুজাহিদদের বোঝাতে লাগলো, এখানে যা কাজ তা শেষ হয়ে যাবার সাথে সাথেই ভেগে যেতে হবে, বাদ বাকি কাজ করতে হবে অন্য জায়গায়, কেননা দুশমনরা গোলাগুলি শুরু করতে খুব একটি দেরি করবে না। আলী সাথীদের বলল, আর দেরি নয়, টায়ার কাঁধে তুলে নাও এবং চূড়ায় পৌঁছে যাও। পাহাড়ের চূড়ায় এখন সবাই পৌঁছে গেছে। আলী ম্যাচ বের করলো এবং তাড়াতাড়ি টায়ারগুলোতে আগুন লাগাতে শুরু করলো। কাজ শেষ হয়ে গেলেই মুজাহিদরা দৌড়ে পাহাড়ের অন্যদিকে চলে গেল এবং পাহাড়ের আড়ালে গা ঢাকা দিল। মুজাহিদরা অবশ্য ব্যাপারটা এবারই বুঝতে পারলো। জ্বলন্ত টায়ারগুলো গড়িয়ে গড়িয়ে রুশ বাহিনীর তাঁবুতে আগুন ধরিয়ে দিতে লাগলো। আগুন খুব দ্রুত ছড়িয়ে যেতে লাগলো, আগুন ধরে যেতে লাগলো যুদ্ধযানগুলোতে, টায়ারগুলোতে। আতঙ্কে রুশ বাহিনী এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো। তারা বুঝতে পারছিল না যে কোথায় যাবে। 6 দুশমনদেরকে মৃত্যুর ভয়ে এদিকে সেদিকে ছোটাছুটি করতে দেখে আলী এবং তার সহযোগী মুজাহিদরা অত্যন্ত খুশি হলো। কয়েক মিনিটের মধ্যে পাহাড়ের পাদদেশে প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ আসতে লাগলো, যেন কিয়ামত শুরু হয়ে গেছে। অস্ত্র শস্ত্রে ভর্তি রুশ সেনাদের গাড়িগুলোতেও আগুন ধরে গেল। গাড়িগুলোর মধ্যে গোলা বারুদ বিস্ফোরিত হতে লাগলো। আগুনের আলোয় নিচের দিকে অন্য এক দৃশ্য ফুটে উঠল। রুশ সেনাদের শরীর তাদের গোলাবারুদের বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে হাওয়ায় ভাসতে লাগলো। কয়েকজন রুশ অফিসার এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য সেই দিকেই ছুটে যেতে লাগলো যেদিকে ওত পেতে রয়েছে আলী এবং তার সহযোগী মুজাহিদরা।
রুশ অফিসাররা আলীদের কাছাকাছি পৌঁছতে গুলি খেতে লাগলো। পাহাড়ের পাদদেশে তাদের ওই জ্বলন্ত খিমার মধ্যে পড়তে লাগলো। সে সময় অন্য দিক থেকে ফায়ারিং এর শব্দ ভেসে এলো। সম্ভবত মুজাহিদদের দ্বিতীয় গ্রুপটিও হামলা শুরু করেছে। ফায়ারিং এর আওয়াজ ভেসে আসতে আলী তার সহযোগী মুজাহিদদের লুকিয়ে থাকতে বলল। নিঃশব্দে নির্দেশ দিল, কোনো রুশ সৈন্য এদিকে আসলে জীবন্ত ফিরে যেতে দেবে না। সবাই যার যার জায়গায় পজিশন নিয়ে নিল। এখন কোনো রুশ সৈন্যদের পালিয়ে যাবার সুযোগ থাকলো না। কয়েকজন রুশ সৈন্য এদিকে আসতে থাকলে আলী আর তার সহযোগী মুজাহিদদের গুলি খেয়ে উল্টো দিকে ভাগতে গিয়ে ও পটল তুলতে লাগলো। অনেকক্ষণ ধরে গুলির আর কোনো আওয়াজ না পেয়ে পাহাড়ের পাদদেশে নীরবতা লক্ষ্য করে আলী ও তার সঙ্গীরা বিড়ালের মতো পা টিপে টিপে পাহাড়ের পূর্ব দিকে এসে হাজির হলো। কিছুক্ষণ পর এমন একটা আওয়াজ শোনা গেল যার অর্থ কেবল মুজাহিদরাই বুঝতে পারলো। মুজাহিদদের এক গ্রুপ অন্য গ্রুপকে চেনার জন্য এই আওয়াজ দিয়ে পরীক্ষা করে থাকে। এই আওয়াজের মর্ম মুজাহিদরা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারে না। আলী আওয়াজ দিল, এবার অন্য দিক থেকে তার জবাবও এলো। তারপর তারা সবাই মিলে একত্রিত হবার জন্য পাহাড়ের পাদদেশের দিকে যাত্রা করলো। তারা নিচে এসে দেখলো 100-রও অধিক রুশ সৈন্য বন্দী হয়েছে। মারাও পড়েছে এর চেয়ে অনেক বেশি। আগুনের মধ্যে জ্বলে গিয়েছে এমন দুশমনদের সংখ্যাও কম নয়। অন্য গ্রুপের মুজাহিদরা আলীকে বলতে লাগলো, আমরা রাত্রে দুশমনদের ক্যাম্প আক্রমণের জন্য মৃত্যুপণ প্রস্তুতি নিয়েছিলাম। আমরা এখানে গোপনে অবস্থান নিয়েছিলাম। হঠাৎ দেখলাম পাহাড়ের উপর থেকে আগুনের গোলা নিচের দিকে ছুটে চলছে। দুশমনদের পুরো ক্যাম্পে আগুন। তারপর বিস্ফোরণ শুরু হয়ে গেলে দুশমনরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করে। তারা ঠিক তখনই তাদের উপর গুলির বৃষ্টি। আলী সব ঘটনা খুলে বলার পর মুজাহিদ কমান্ডার তাকে জাপটে ধরলো। বলতে লাগলো, যে জাতির মধ্যে আপনার মতো অল্প বয়সী মেধাবী মুজাহিদদের জন্ম হয়েছে, সে জাতিকে গোলামীর শৃঙ্খলে বেঁধে রাখা অসম্ভব। মালে গনিমতে অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের হিসাব করতে গিয়ে দেখা গেল 200-রও বেশি ভারী মেশিনগান এবং অনেকগুলো ট্যাঙ্ক মুজাহিদদের হস্তগত হয়েছে। 17টি ট্যাঙ্ক, 25টিরও বেশি বিমান বিধ্বংসী কামান ও অন্যান্য অসংখ্য সমরাস্ত্র চুরমার হয়ে গেছে। মুজাহিদ কমান্ডার বললেন, আলী, এই সময় তো আমাদের কাছে নগদ টাকা পয়সা তেমন একটা নেই। ভারী অস্ত্র শস্ত্রও সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। সুতরাং আমাদের ক্যাম্প পর্যন্ত যেতে হবে। ওখান থেকেই টাকা পয়সা যতদূর নেওয়া যায় দিয়ে দেওয়া হবে। আর দেরি নয়, চলুন তাহলে। আলী বলল, মালে গনিমতের লোভ আমাদের নেই। আর কোন রকম লোভে পড়েও এই কাজ আমরা করিনি। আলী অস্বীকার করলেও মুজাহিদ কমান্ডারের কাছে যা ছিল পুরোটাই আলীর হাতে তুলে দিলেন। রাতে আলী ওখানেই থেকে গেল। ভোর না হতেই তারপর সাথীদের নিয়ে রওনা হলো। প্রায় 3 মাইল অতিক্রম করার পর তাদের নজরে পড়ল জন 3 মুসাফির। আলীদের দেখে গা ঢাকা দিয়ে অন্য পথে পা বাড়ালো। মুসাফিরদের একজন বুড়ো, একজন মহিলা আর অন্যজন আহত এক বাচ্চা। আলী চিৎকার করে ডাকলো বুড়োকে। তারা কাছে আসতেই বোঝা গেল ভীত বিহ্বল হয়ে পড়েছে। বাচ্চাটি ভীষণভাবে আহত। আলী জিজ্ঞেস করলো, তোমাদেরকে এমন ভীত স্বতন্ত্র মনে হচ্ছে, কারণটা কি বলবে? আর বাচ্চাটাই বা এত মারাত্মকভাবে আহত হয়েছে কিভাবে? বুড়ো নিরুত্তর দাঁড়িয়ে রইলেন। আলী তাদেরকে আশ্বস্ত করে বলল, আমরা মুজাহিদ, ভয়ের কিছু নেই। আমরা তোমাদের সাহায্য সবকিছু করতে পারি। বুড়োর চোখ থেকে পানি ঝরতে লাগলো। তারপর মুছতে মুছতে বললেন, এখান থেকে 4-5 মাইল দূরে আমাদের গ্রাম, যা এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। গতকাল সকালবেলায় যখনই আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছি, অমনি হঠাৎ করে 5টি রুশ বিমানের আগমন ঘটলো। লোকজন পালাতে লাগলো একেবারে পাহাড়ের দিকে। বোমা পড়া শুরু হলো, সাথে সাথে বৃষ্টির মতো। গ্রামের অল্প কয়েকজনই পাহাড়ে উঠতে সক্ষম হলো। সর্বগ্রাসী বোমার মারাত্মক আঘাতে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে গেল। বিশেষ করে নাপাম বোমার কারণে জলে পুড়ে ছাই হয়ে গেল বহু এলাকা। অসংখ্য গ্রামবাসী শহীদ হয়ে গেল। বোমারু বিমান আকাশ থেকে থাকতেই চতুর্দিক থেকে শুরু হয় ট্যাঙ্কের আক্রমণ।
হানাদার বাহিনী যখন বুঝতে পারলো আর কেউ বেঁচে নেই, ধ্বংসস্তূপের মধ্য থেকে তখন তারা লাশের সন্ধান করতে লাগলো। তারপর লাশ এবং আহত গ্রামবাসীদেরকে এক জায়গায় জমা করতে লাগলো। জমা করে বিশাল একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। যখন রুশ হানাদাররা চলে গেল, তখন আমরা যারা লুকিয়েছিলাম নিচে এলাম, যাতে করে শহীদদের দাফনের ব্যবস্থা করা যায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা তাও করতে পারলাম না। আমরা পুরুষরা মিলে অনেকগুলো কবর খুঁড়লাম, কিন্তু যেই লাশ উঠানো শুরু করলাম, অমনি প্রচন্ড ভাবে বিস্ফোরিত হতে লাগলো। লাশ উঠাচ্ছিল এমন অনেকেরই হাত পা উড়ে গেল, কারো বা উড়ে গেল অন্য কোনো অঙ্গ। আমরা আরো ঘাবড়ে গেলাম। আমরা কেউ বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এসব। আমার ছেলেটা শহীদ হয়ে গেল এবং আমার ছেলের ছেলেটাও এতিম হয়ে গেল। আমরা সারা রাত পাহাড়েই কাটালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম দুজন দুজন করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, যাতে আমাদের উপর রুশ বোমারু বিমানগুলো আক্রমণ করতে না পারে। বুড়ো অত্যন্ত দুঃখের সাথে বলতে লাগলেন, হায়, আমাদের কলিজার টুকরাগুলোকে আমরা দাফন করতে পারলাম না। আলী জিজ্ঞেস করলো, আপনাদের উপর এই অকথ্য নির্যাতনের কারণটা কি বলবেন? বুড়ো বললেন, আমাদের অপরাধ, আমাদের কিছু যুবক জিহাদে গিয়েছে আর আমাদের মেয়েরা মুজাহিদদের জন্য খাবার তৈরি করে দেয়। আলী বুড়োর সঙ্গী আহত পুত্রকে ব্যান্ডেজ করতে করতে বলল, মুরব্বী, আপনি আমাদেরকে আপনাদের গ্রামে পৌঁছে দিন। শহীদদের দাফনের কাজ আমরাই সম্পূর্ণ করব। বুড়ো বললেন, এই জুলুম করতে পারবো না, কেননা যেই লাশ স্পর্শ করবে সেই শহীদ হয়ে যেতে পারে। আলী বুড়োকে বললেন, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত মুজাহিদ, চিন্তার কিছু নেই। তবুও বুড়ো অমত করলো। আলীর সঙ্গে মুজাহিদরাও আলীকে বিপদের মধ্যে না যেতে পরামর্শ দিল, কিন্তু আলী কারো কথা না শুনে একা একাই গায়ের দিকে যাত্রা করলো। বাধ্য হয়ে বুড়ো ও সঙ্গী হলো আলী। আলী গ্রামে পৌঁছে দেখলো এখনো কিছু লোক আছে। তাকে দেখতে পেয়ে তারা একত্রিত হতে শুরু করলো। সবাইকে বলল, আপনারা পেছনের দিকে চলে যান, আমি একাই লাশের দিকে যাচ্ছি। আলী গ্রামে ঢোকার পথে দেখলো মানুষের শরীরের বিভিন্ন অংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো লাশের হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই, কারো বা রান উড়ে গেছে। আর গর্তের ভেতরের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে কেবল পড়ে আছে হাড় গোড়। বাড়িঘর থেকে এখনো ধোঁয়া উঠছে। এ হৃদয় বিদায়ক দৃশ্য চতুর্দিক। আলীর মনে পড়তে লাগলো একদিন তাদেরও গ্রাম এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল না, সে কাঁদলো না, নিজেকে সামলে নিল এবং লাশগুলোর কাছে গিয়ে এগিয়ে গেল। গ্রামের কজন বৃদ্ধ চিৎকার করে উঠল, না না, লাশের কাছে যেও না, কথা শোনো, ফিরে এসো। কিন্তু আলী কারো কথাই কানে তুলল না। আলী একটি কামিজ উঠিয়ে দেখলো তার পেট চেরা, চাকু দিয়ে চিরেছে। আলী খুব সাবধান অবলম্বন করে পেটের চামড়া এবং গোস্ত সরিয়ে দেখলো ভেতরের ছোট একটা বোমা। এই ধরনের বোমার ব্যাপারে আলীর প্রশিক্ষণ ছিল বলে সে এর নাম জানতো। নাম হলো প্রেসার বোম। লাশ ওঠানোর সময় অথবা লাশের উপর মাটি ঢালার সময় চাপ পড়তেই বোমাটা ফেটে যায়। এটা এত শক্তিশালী যে লাশ উদ্ধারকারীদেরও আহত করে ছাড়ে। আলী চিৎকার করে দূরের লোকজনদের কাছে একটা থলি চাইলো। থলি নিয়ে এলো এক মুজাহিদ। আলী খুব সাবধানে লাশের পেটের ভেতর থেকে বোমা বের করে থলিতে রাখতে লাগলো। এভাবে তন্ন তন্ন করে প্রতিটি লাশের পেটে বোমা মুক্ত করলো আলী। বুকের ভেতরেও ভালো করে দেখলো সেখানেও বোমা আছে কিনা। তারপর গায়ের লোকদের বলল, এখন আপনারা লাশগুলো দাফন করতে পারেন, ভয় নেই। কিন্তু লোকেরা বোমা ফাটার আতঙ্কে লাশগুলো ছুঁতেই চাচ্ছিল না। আলী সাহস দিয়ে বলল, কোনো বোমাই এখন তার পেটের মধ্যে নেই, সুতরাং কোনো ভয়ও নেই। যখন সমস্ত লাশ দাফন হয়ে গেল, আলী গ্রামবাসীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখলো, সুধীমণ্ডলী এবং বন্ধুগণ, এটাই প্রথম গ্রাম নয় যেখানে অত্যাচার চালানো হয়েছে। এইরকম অত্যাচার আমার নিজের গ্রামের উপরও চালানো হয়েছে। সম্ভবত আফগানিস্তানের কোনো গ্রামেই রেহাই পায়নি। মনে রাখবেন, দেশের স্বাধীনতার জন্য সবকিছুই কোরবানি করতে হবে। এই গ্রামেও যে কোরবানি দিয়েছে, আমি তার জন্য গ্রামবাসীকে সালাম জানাই। আমাদের চতুর্দিকে আজ জালেম, খুনি ও কাণ্ডজ্ঞানহীন দুশ্মন। এই দুশ্মনরা মুজাহিদদের হাতে মার খেয়েই তার প্রতিশোধ নেয় নিরীহ গ্রামবাসীদের উপর। ওরা আমাদেরকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু আমরা এক একজন
পাহাড়ি লড়াকু, পাহাড়ের সন্তান, পাহাড়ের চেয়েও মজবুত হয়ে দুশ্মনদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। দুশ্মনরা জানে না যে বোমার আঘাতে পাহাড় টুকরো টুকরো হয়ে যেতে পারে, আমাদের শরীরের ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে সাথে মিশে যেতে পারে, কিন্তু আমাদের হিম্মতে, আমাদের দৃঢ়তায় আর গতিশীলতায় কোনো ভাটা পড়বে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই গ্রামের জীবন এবং সম্পদের কোরবানি আমাদেরকে স্বাধীনতার সুসংবাদ দিচ্ছে শহীদি মৃত্যুতে। সেই কারণে যারা স্বাধীনতার জন্য, আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কেউ চোখের পানি ফেলবেন না, বরং তাদের পদাঙ্ক অনুসরণের শপথ নিতে হবে। তাদের পথই সাফল্য এবং সম্মানের পথ। আল্লাহ তাআলা বলেছেন, হে লোকেরা, কাফিরদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাতে তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তোমাদেরকে বিজয়ী করবেন। আলীর বক্তব্য শেষ না হতেই আকাশে উদিত হলো বোমার বিমান। সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। আলী ওই রাতটা মজলুমদের সাথেই কাটালো, অন্যান্য সবাইকে চলে যেতে বলল। কয়েকজন নৌজওয়ান আলীর সাথে যাওয়ার জন্য জেদ করতে লাগলো, কিন্তু আলী তাদেরকে হেডকোয়ার্টারে যাওয়ার জন্য পরামর্শ দিল। আগে সেখানে গিয়ে ট্রেনিং, তারপর সব। আলী খুব সকালেই তার গন্তব্যের দিকে পা বাড়ালো। সঙ্গে গেল মুজাহিদরা, সাথে করে সে প্রেসার বোমের থলিটাও নিয়ে নিল। এক মুজাহিদ বলল, এই ঝামেলার বোঝা বয়ে কোনো লাভ আছে? আলী বলল, পথে কোনো কাজে লাগতেও পারে, তাছাড়া সুযোগ পেলে দুশমনদের বিরুদ্ধে কাজে লাগাবো। অন্য একজন মুজাহিদ মন্তব্য করলো, ঘটনাক্রমে রাস্তায় ফেটে গেলে হয়, সবাই একেবারে কিমা হয়ে যাব। আলী তার কথা শুনে হাসলো, বুঝালো যে লাশের পেটের মধ্যে আবার না রাখা পর্যন্ত ফাটবে না, দেখে নিও। সুতরাং কোনো চিন্তা নেই, এগিয়ে চলো। সূর্য ডুবতে এখনো খানিকটা দেরি। একটি পাহাড় পাড়ি দিতে গিয়ে আলীর চোখে পড়ল কয়েকজন লোক। আলী পাথরের আড়ালে তার সঙ্গী মুজাহিদদের লুকিয়ে পড়তে বলল। তারপর তারা ওই লোকদের সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। লোকগুলো বসে বসে গল্প করছিল। আলী তার সঙ্গীদের প্রতি খেয়ালই করেনি। আলী পরামর্শ করে মুজাহিদদের বিশেষ ধরনের আওয়াজ দেওয়ার জন্য বলল। আওয়াজের জবাব আওয়াজ এলো, বোঝা গেল তারা গল্প করছে, তারা মুজাহিদ। একত্রিত হলো সবাই, পরস্পর পরিচিত হলো। যেসব মুজাহিদরা আলীর কথা বলছিল তাদেরই কমান্ডার বললেন, আগামীকাল ওই দুশমনদের একটি কনভয় ভোর নাগাদ এদিকে এসে যাবে, এই পাহাড়ের পূর্ব দিকের গ্রামগুলো নিশ্চিহ্ন করে দেবে। আমরা রাত্রির অপেক্ষায় আছি, ঘন অন্ধকারের মধ্যেই মাইন পোতার কাজটা শেষ করতে চাই। আমরা ঠিক সেই রাস্তার উপর মাইন পুঁতবো যে রাস্তা দিয়ে ওরা কনভয় নিয়ে আসবে।